শেষ মুহূর্তের বেচাকেনায় ফাঁকা রাজধানীর পশুরহাট। লাভ ক্ষতির হিসাব না করে লোকসান আতঙ্কে বিক্রি করছেন ব্যাপারীরা। দাম পড়তির আশায় হাটে হাটে ঘুরছেন ক্রেতা। এই জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, 5 স্তরের নিরাপত্তা বলয়। সৌদি আরব সহ দেশে দেশে ঈদ উল আজহা উদযাপন। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে জামাত। এবার সেন্ট মার্টিন ইস্যুতে মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েনের দাবি করল বিএনপি। গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর প্রয়োজন নেই বাংলাদেশ, মন্তব্য আওয়ামী লীগের। প্রবল বৃষ্টিতে সুনামগঞ্জের দোয়ারা বাজারে খাসিয়ামারা নদীর বেড়ি বাঁধে 5টি স্থানে ভাঙন। নিম্নাঞ্চল প্লাবিত, বন্যায় সিলেটে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। ঈদে ঘরমুখী মানুষের আরো খবর জানাতে এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী নিবিড় সাহা এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি শুরুতে যাচ্ছে নিবিড়ের কাছে। আসলে সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়া যে ট্রেনগুলোতে আমরা যেমনটি ভিড় দেখেছি, বিকেলে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে সেই ভিড় কিন্তু কিছুটা কমেছে। এবং এখন আমি দাঁড়িয়ে আছি রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এখানে কিন্তু আমরা দেখছি যে আসলে যে যাত্রীদের উপচে পড়া ভিড় না থাকলেও কিন্তু যাত্রীদের একটি চাপ আছে। অর্থাৎ রাত পোহালেই কিন্তু পবিত্র ঈদ উল আজহা এবং ঈদ উল আজহা উদযাপন করতে, পরিবারের সঙ্গে উদযাপন করতে নারীর টানে যারা বাড়ি ফিরছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের যে নির্ধারিত ট্রেন, সেই ট্রেনগুলোতে কিন্তু তারা উঠছেন। আমরা এখান দুপুর থেকে এখানে আছি। এখানে শুরু থেকে যেমনটি দেখেছি যে আসলে কয়েকটি ট্রেনে, যেমন জামালপুর কমিউটার, সিলেটগামী কালনী এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেনে কিন্তু আমরা যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি। এবং জামালপুর কমিউটার ট্রেনটি, যেটি ঠিক মিনিট 20 আগে এই স্টেশন ছেড়ে গেছে, এবং সেটিতে কিন্তু আমরা দেখেছি যে যাত্রীদের আসলে যে চাপ এবং যে বগিগুলো রয়েছে ট্রেনের, সেটিতেও কিন্তু আমরা যথেষ্ট চাপ দেখেছি। আমরা দেখে এই মুহূর্তে কিন্তু আসলে এই স্টেশনে এসেছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি, যেটি আমরা দেখছি যে আসলে ট্রেনের ভেতরে তেমন ভিড় না থাকলেও কিন্তু যাত্রীদের যে একটি চাপ, সেটি কিন্তু আমরা দেখছি। এবং যাত্রীরা কিন্তু আসলে তাদের যে এই ট্রেনটিতে যারা ভ্রমণ করবেন তারা কিন্তু তাদের যে নির্ধারিত বগি, সেই বগির উদ্দেশ্যে কিন্তু ছুটছেন। এবং পুরো প্রেক্ষাপটটি যদি আমি একটু বলি যে আসলে সকাল থেকে যে চাপটি ছিল, সেই চাপ কিন্তু বিকেল নাগাদ কিন্তু অনেকটাই কমে এসেছে। এবং যে ট্রেনগুলো রয়েছে, সেই ট্রেনগুলোর নোয়াখালীগামী যে উপকূল এক্সপ্রেস ট্রেনটি রয়েছে, এরপর সিলেটগামী যে কালনী এক্সপ্রেস ট্রেনটি রয়েছে এবং জামালপুরগামী যে জামালপুর কমিউটার ট্রেনটি রয়েছে, সেগুলোর কিন্তু আমরা দেখেছি যে আসলে ছাদেও কিন্তু যাত্রীরা ভ্রমণ করেছে। এবং স্টেশনে যারা কর্মরত ছিল তারাও কিন্তু দেখা গেছে যে কোনো প্রকার বাধা ছাড়াই কিন্তু যাত্রীরা ট্রেনের ছাদেও উঠেছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ খবর। এখন আমরা জানবো সদরঘাট লঞ্চ টার্মিনালের খবর। সেখানে আছেন আমাদের সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নৌপথে ঢাকা ছাড়ছেন দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত বিআইডব্লিউটিএ আমাদেরকে যে তথ্যটি দিয়েছেন সেটি হচ্ছে ঈদ যাত্রার শেষ দিনে এই সবশেষ খবর পাওয়া পর্যন্ত 51টি লঞ্চ রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলে গেছে। আমরা আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে দুপুরের দিকে যাত্রী চাপ কিছুটা স্বাভাবিক থাকলেও এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ব্যাপক চাপ লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই, আমরা বিভিন্ন লঞ্চের যাত্রী যারা ঈদে ঘরমুখী মানুষ তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে আসলে যেমনটি জানিয়েছেন যে তাদের এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে আসলে একটি সিন্ডিকেট তাদের কাছ থেকে লঞ্চের ডেক এবং বিশেষ করে কেবিন
দিনকে কেন্দ্র করে আসলে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করছেন। একই সঙ্গে আমরা আসলে কথা বলেছি বিআইডব্লিউটিএ এবং নৌ পুলিশ সহ দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে। তারা আমাদেরকে আসলে যেমনটি জানিয়েছেন যে আসলে এখানকার নিরাপত্তা, এখানকার যারা যাত্রী সাধারণ রয়েছেন তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ভূমিকা পালন করছে এবং একই সঙ্গে যাত্রীদের ভোগান্তি দূর করতে সদরঘাট লঞ্চ টার্মিনালের বিভিন্ন জায়গায় ফুটপাতে যে সমস্ত দোকানপাট বিভিন্ন সময় বসতে দেখা যায় সেগুলোকেও আসলে আজকে দুপুরে উচ্ছেদ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই, এই লঞ্চ টার্মিনালে আমরা যেমনটি দেখেছি আসলে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা যেমন চাঁদপুর, বরিশাল, ভোলা এই অঞ্চলগুলোতে আসলে মূলত এই অঞ্চলগুলোর মুখী যাত্রীদের আসলে চাপ আসলে বেশি লক্ষ্য করা গেছে। ঠিক আসলে অন্যান্য বারের চেয়ে এবার গত বৃহস্পতিবার থেকে আসলে ঈদযাত্রা, ঈদে ঘরমুখী মানুষের যে ভিড় সেটি শুরু হয়ে গেলেও আসলে আজকে ঈদযাত্রার শেষ মুহূর্তে আসলে পর্যাপ্ত পরিমাণ যাত্রীর উপস্থিতি আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখতে পাচ্ছি। তো এই ছিল আসলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। ঘরমুখী মানুষের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার কোরবানির ঈদের সঙ্গে মিশেছে বাবা দিবসের আমেজ। না আব্বু টেনশন, আব্বু বগুড়া থেকে এসে আমাকে নিয়ে যাচ্ছে। আব্বু এখন রাত হোক, যত রাতই হোক, দেখা যাবে যে আপনার অপেক্ষা করবে। যতক্ষণ আমি নাচতাম, যতক্ষণ পর্যন্ত গোসলে চলে গেল, আমি কিন্তু খাও নাই কেন, তুমি না আসলে খাবো না। বাবা দিবস নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। শেষ মুহূর্তে জমজমাট বেচাকেনায় রাজধানীর ভরপুর পশুর হাট অনেকটাই হয়ে গেছে ফাঁকা। লাভ ক্ষতির হিসাব না করে লোকসান আতঙ্কে আগে ভাগে বিক্রি করার কথা জানান ব্যাপারীরা। আর কম দামের আশায় এখনও পছন্দের পশু খুঁজে ফিরছেন অনেক ক্রেতা। হাট ডাকার বেচাকেনায় তোড়জোড় কমেছে রাজধানীর পশুর হাটগুলোতে। শনিবার রাতেই সব হাটে বিক্রি হয়ে গেছে বেশিরভাগ কোরবানির পশু। ঈদের আগের দিন রোববার দুপুরের মধ্যে প্রায় শূন্য হয়ে গেছে হাটগুলো। গাবতলী, দিয়াবাড়ি, 300 ফিট সহ রাজধানী প্রায় সব হাটেরই একই চিত্র। তবে ব্যাপারী বা খামারির হাত ফাঁকা হলেও প্রত্যাশা মতো দাম না পাওয়ায় হতাশ তারা। লোকসানে কারো মাথায় হাত, কেউ করেছেন কিছুটা লাভ। চালান উড়ানি কষ্ট, কোন রকম বেচা কিনা করে চলে যাইতেছি। ধরেন যে গরুর বাজার এমনি খুব খারাপ, তারপরেও ধরেন যে মোটামুটি আর কি আমাদের লস হয় নাই, মোটামুটি চলে। লাভ হয়নি মানে আসলে করছি, যে মতো আশা করছিলাম মতো হয়নি, লাভ হয়নি, লোকসানের পাল্লার দিকে আর কি। গত বছর 22 গরু ফেরত নিয়ে সাত রাত্রি বেচার জন্য আশাই করি, এই বছরে সেজন্য ভয়তেই বেশি গরু চাইছি আমি 9 লাখ, অনেক 5, 4। খুঁজে ফিরে কোরবানির পশু কিনতে পেরে খুশি অনেক ক্রেতা। আবার স্বাদ ও সাধ্যের মধ্যে না আসায় এখনো হাটে হাটে ঘুরছেন কেউ কেউ। সারা রাতে ঘুরছি কিন্তু গরু পাওয়া নেই, এখন আলহামদুলিল্লাহ পাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ 56,000 হাসিল সহ মনে করেন প্রায় 59,000 গেল আর কি। ঈদের আগের দিন গরু আছে তো, কিন্তু পর্যাপ্ত গরু আছে, কিন্তু ছাড়তেছে না গরু এখনো। এদিকে হাটগুলোতে পশু কমে যাওয়ায় ধামরাই, মানিকগঞ্জ, দোহার সহ বিভিন্ন এলাকা থেকে নতুন করে পশু নিয়ে ঢাকার হাটগুলোতে আসছেন মৌসুমী ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পশুর হাটের আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ধোলাইখালে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, চট্টগ্রামের নূরনগর হাউজিং এলাকায় আছেন শফিকুল আলম এবং খুলনার জোড়া গেট পশুর হাটে আছেন বেল্লাল হোসেন সজল। সরাসরি শুরুতে যাচ্ছে সবুজের কাছে। কোরবানি উপলক্ষে রাজধানীতে বসা পশুর হাটের বেচা কেনা প্রায় শেষ দিকে বলা যায়, কারণ আজকে আমরা এই যে ধোলাইখাল যে হাটে রয়েছি, এটি ঢাকার অন্যতম একটি বড় কোরবানির পশুর হাট। কিন্তু এই হাটের যে বিস্তৃতি ছিল, অর্থাৎ রায়শা বাজার থেকে শুরু করে এদিকে দয়াগঞ্জ মোড়, লোহারপুল এবং এই দিক দিয়ে টিপু সুলতান রোড হয়ে যে নবাবপুর মোড় পর্যন্ত যে বিস্তৃতিটা ছিল, সেই হাটটি কিন্তু এখন সংকুচিত হয়ে একদম যে ধোলাইখাল মোড়পুল বলতে যেটা বোঝায়, সেই মোড়ে কিছু সংখ্যক গরু নিয়ে এখনও বিক্রেতারা অপেক্ষা করছেন প্রত্যাশা মতো দামে ক্রেতার কাছে বিক্রি করার জন্য। তো আমরা যেটা জেনেছি হাটে এসে, যে গতকালকে থেকে যে বিক্রিটা শুরু হয়েছিল, সেই বিক্রিটা আজকে দুপুর পর্যন্ত বা দুপুরের আগ পর্যন্ত হয়ে হাট মোটামুটিভাবে ফাঁকা হয়ে গেছে। তবে এই যে হাট ফাঁকা হয়ে গেছে বা বিক্রি জমে উঠেছে, সেইটা দেখে কিন্তু আবার আজকেও নতুন করে ট্রাকে করে গরু নিয়ে এসেছেন অনেক খামারি, অনেক
ব্যাপারী যারা বলছেন যে তারা বিক্রি করে মোটামুটি লাভের মুখ দেখেছেন, তারাই আসলে আবার নতুনভাবে গরু নিয়ে এসেছেন এবং অনেকের হাতে যে একটি দুটি করে গরু রয়েছে তারা বেশ কয়েকটি করে গরু নিয়ে এনেছিলেন এবং সেগুলো তারা বিক্রি করে ফেলেছেন এবং তাতে তারা মোটামুটিভাবে যারা বিক্রি করেছেন লাভের একটি হিসাব কিন্তু তারা করছেন। তবে দুই একজন কিছুটা লোকসানের হিসাব করছেন, কারণ তারা তাদের যে প্রত্যাশা মতো দাম সেটি হয়তো পাননি, কারণ অনেক সময় তারা আসলে বিভ্রান্ত হয়ে পড়েন। হাটে এসে গ্রামগঞ্জ থেকে যারা আসেন তারা আসলে বুঝতে পারে না কখন আসলে লোকসানের ঝুঁকি তৈরি হয়, কখন আসলে গরু বিক্রি করে দিতে হয়, কতটা দামে কতটা দাম ধরে রাখতে হয়। এই সব কিছু হিসাব মিলাতে যারা পারেনি তারা কিছুটা লোকসানের কথা বলছেন। মোটের ওপর যেটা বলা যায় যে হাট কিন্তু যে শেষ দিকে এসে লাভের কথা বলছেন যারা হাটে গরু নিয়ে এসেছেন তারা, এবং এই যে হাট যে ভেঙে যাচ্ছে অর্থাৎ হাট যে শেষ হয়ে যাচ্ছে সেটা দেখে কিন্তু সিটি কর্পোরেশন এরই মধ্যে তাদের যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটিও শুরু করে দিয়েছেন। তো হাটে যে পশু এখন আমরা যে পশুগুলো দেখছি এগুলোই আসলে ছোট এবং মাঝারি আকারের পশু কিছু সংখ্যক রয়েছে, যেগুলো হয়তো আশা করছেন সন্ধ্যার পরই এগুলো বিক্রি হয়ে যাবে, কারণ ঠিক আবহাওয়াটাও কিছুটা বৈরীভাবে দেখাচ্ছে, যার জন্য অনেকক্ষণ ধরে রেখেছে শেষ সময়ের ঝুঁকি নিয়ে লাভের মুখ দেখবেন সেই আশা হয়তো নাও করতে পারেন, সেইভাবে তারাও হয়তো কিছুটা দাম ছেড়ে দেবেন এবং যারা এখন পর্যন্ত কিনতে পারেননি তারা আশা করছেন যে সন্ধ্যার পরে হয়তো দামটা ছেড়ে দিবে এবং তারা সেই তাদের প্রত্যাশা মতো দামে কিনতে পারবেন। তো রাজধানীর ধোলাইখাল থেকে কোরবানির পশুর হাটের এই মুহূর্তে এই ছিল আমার কাছে সব শেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানকার খবর জানাবেন সহকর্মী শফিকুল আলম। একেবারে শেষ সময়ে এসেও কিন্তু চট্টগ্রামের যে পশুর হাট রয়েছে সেই পশুর হাটগুলো একেবারে জমজমাট বেচা কেনা হচ্ছে। আপনার মানুষের দেখলে বুঝে আসলে উপর থেকে একটু দেখানোর চেষ্টা করি, মানুষের দেখলে হাজার হাজার মানুষই কিন্তু এখন এই মুহূর্তে চট্টগ্রামে যে নূরনগর হাউজিং সোসাইটি রয়েছে সেই বাজারে ভিড় করছে একেবারে হাজারো মানুষ বলা যায়, কারণ এখনো পর্যন্ত এই বাজারে না হলে 10 থেকে 15-20 হাজার মতো গরু রয়েছে, কারণ এটি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে এই বাজারটি চট্টগ্রামের নূরনগর হাউজিং সোসাইটি। তবে এই যে গতকাল বিকেল থেকে যেই মানুষের বেচা বিক্রি শুরু হয়েছে সেটি এখনো অব্যাহত রয়েছে, যদিও দর অর্থাৎ দাম একটু কমে গেছে বলে বলা হচ্ছে। বড় আকৃতির যে গরুগুলো রয়েছে সে বড় আকৃতির গরুর দাম কমে গেছে। আপনি দেখছেন কিছুক্ষণ পর পর কিন্তু একটি যে গরুগুলি বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এবং মানুষের যে বেচা কেনা সেটি একেবারে পুরো দমে চলছে, কারণ চট্টগ্রামের বাজারগুলোতে বিশেষ করে শেষ মুহূর্তেও কিন্তু বেচা কেনা হয়ে থাকে, কারণ যেহেতু গরুগুলো রাখা সমস্যায় থাকে বড় বড় গরুগুলো, সেক্ষেত্রে কিন্তু শেষ মুহূর্তে এসে অর্থাৎ শেষ দিনে এসে কিন্তু বা গরু কিনে থাকেন। তো যেটি বলা যায় ছোট আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম মোটামুটি আছে, তবে বড় আকৃতির গরুগুলোর দাম একটু কমে গেছে। আমরা বেশ কয়েকটি গরু যারা বড় বড় আকৃতির গরু রয়েছে, আমরা 10 টন 1 টন ওজনের অর্থাৎ 27 মণ ওজনের একটি গরুর যেটি গতকালকে যারা বলছিল 6 লাখ টাকা দর কষাকষি চেয়েছিল সেটি আজকে 4 লাখ থেকে 5 লাখ টাকা চাচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ ছোট আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলো মোটামুটি বলা যায় সেগুলোর বাজার এখনো রয়েছে, তবে বড় আকৃতিগুলোর দাম কমে গেছে। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় এই যে আর হয়তো 12 ঘন্টা পর অর্থাৎ ভোর 6টার পর থেকে কিন্তু আসলে গরু জবাই শুরু হবে নামাজের পর থেকে, সেক্ষেত্রে 12 থেকে 13 ঘন্টা আছে, সেক্ষেত্রে রাত 1টা পর্যন্ত 2টা পর্যন্ত হয়তো বেচা কেনা হতে পারে। কিন্তু চট্টগ্রামের এই যে বিশেষ করে সাগরিকা বিবির হাট এবং এই নূরনগর হাউজিং সোসাইটিতে এখানে যে ছোট গরুর আধিক্য বেশি, ছোট গরু বেশি পাওয়া যায়, সেই জন্য এখানে ক্রেতাদেরও কেউ ভিড় আমরা বেশি লক্ষ্য করছি। তো সবকিছু মিলে যেটি বলা যায় সময় যতই গড়াচ্ছে অর্থাৎ যেহেতু 12 থেকে 13 ঘন্টা সময় আছে, ইতিমধ্যে কিন্তু যারা গরু কিনবেন তারা কিন্তু ইতিমধ্যে কিনে ফেলেছেন এবং হয়তো 5% বা 10% মানুষ এখনো যারা কিনেনি তারা কিন্তু সে গরুগুলো কিনবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছি খুলনায় সজলের কাছে। ক্রেতা ক্রেতা এবং বিক্রেতাদের যে উৎসবমুখর পরিবেশে কেনাবেচা সেটি কিন্তু চলছে খুলনার যে কুরবানির পশুর হাট সেখানে। আমরা দেখতে পেরেছি যে এখানে যারা বিক্রেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে গতকালকের তুলনায় আজকে কিন্তু একটু বেচাকেনা কম হলেও কিন্তু মার্কেটে ক্রেতারা রয়েছেন এবং তারা কিন্তু তাদের পছন্দের মতন গরু দেখছেন এবং কিনছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আকারের গরু কিন্তু এই হাটটিতে রয়েছে। খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত এই হাট
হাটটি প্রায় শেষের দিকে জমে ওঠে এবং আমরা দেখেছি গতকালকের তুলনায় আজকে একটু বেচাকেনা কম হলেও কিন্তু যে হাটে ক্রেতা রয়েছেন এবং তারা কিন্তু তাদের পছন্দের মতো গরুটুই কিন্তু কিনছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা বিক্রেতা রয়েছেন তারা একটু গতকালকের তুলনায় আজকে একটু হতাশ। সিটি কর্পোরেশনের যে হাট থেকে জানা গেছে যে এখন পর্যন্ত প্রায় 4,000-এর মতন কিন্তু গরু বিক্রি হয়েছে, এতে প্রায় 32 কোটি টাকার পশু বিক্রি হয়ে গেছে এই হাটে এবং আজকে রাতও যেহেতু বেচাকেনা চলবে, আগামীকাল সকাল পর্যন্ত এই হাটে বেচাকেনা হবে, সেহেতু ধারণা করা হচ্ছে যে আজকে রাতে যেসব গরু রয়েছে যেগুলো বিক্রি হয়নি সেগুলো কিন্তু অনেকই বিক্রি হবে এবং ক্রেতারা যেটি বলছে যে গত বছরের তুলনায় এবছর যে গরুর দাম সেটি একটু বেশি এবং বিক্রেতারা যেটি বলছেন যে গরু যে খাবারের দাম সেটি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এখন গরুর দাম সেটি কিন্তু তুলনামূলকভাবে বেড়েছে এবং বড় গরুর যে চাহিদা সেটি কিন্তু তারা বলছে কম। যারা বড় গরু নিয়ে এসেছেন অনেকেই কিন্তু বলছেন যে এখন পর্যন্ত সেই পরিমাণ বড় গরু তারা বিক্রি করতে পারেননি। এই হাটটিতে মূলত মাঝারি এবং ছোট আকারের গরুর চাহিদাটা কিন্তু একটু বেশি। এছাড়া তারা যেটি বলছেন যে পার্শ্ববর্তী যে হাটগুলো রয়েছে সেই হাট কিন্তু শেষ হওয়ার পরে আজকেও অনেক নতুন নতুন গরু তারা কিন্তু এখানে এসেছে। বিশেষ করে আপনার যদি বলি যে এই হাটটিতে প্রায় যে পার্শ্ববর্তী যে নড়াইল জেলা রয়েছে, সাতক্ষীরা, বাগেরহাট এবং এই যশোর, সেই সব স্থান থেকে কিন্তু এখানে গরু নিয়ে এসেছেন ব্যাপারীরা এবং পাশাপাশি যে খুলনার যে বিভিন্ন উপজেলাগুলো রয়েছে সেই উপজেলা থেকেও কিন্তু এখানে গরু নিয়ে এসেছে। প্রতি বছর প্রায় এখানে 6,000-এর মতো পশু বিক্রি হয়। এবছর যেহেতু এখন পর্যন্ত 4,000-এর মতন পশু বিক্রি হয়েছে, হয়তোবা আজকে রাতের মধ্যে আরো 2 থেকে 3,000 গরু বিক্রি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখছেন হাট পরিচালনা কমিটি। এই ছিল আমার কাছে খুলনা থেকে কুরবানি পশুর হাটের সর্বশেষ সংবাদ। রাজধানীর পাশাপাশি খুলনা এবং চট্টগ্রামের পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। স্বল্প পুঁজির ব্যবসায়ীদের আয়ের পথ খুলেছে ঈদুল আজহা। কোরবানির পশুর জন্য মালা, খাবার, দড়ি, পাটি সহ বিভিন্ন পণ্য বিক্রি করে 5 দিনে কেউ কেউ আয় করেছেন 10 থেকে 30,000 টাকা। জমজমাট কেনাবেচা চলছে গাবতলীর পশুর হাটে। তার পাশেই অস্থায়ী দোকান নিয়ে বসেছেন পারুল বেগম। বিক্রি করছেন গরুর জন্য রঙিন মালা ও দড়ি। প্রতি বছর কোরবানির ঈদে 5 দিনের জন্য বসেন এই ব্যবসায়, যা থেকে দিনে আয় থাকে প্রায় 1000 টাকা। বছরে আমি কটা এই যে দড়ি, কটা মালা তুলি, বিক্রি আছে হালকা পাতলা। শুধু গাবতলী নয়, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকায় সড়কের পাশে কিংবা ফেরি করেও বিক্রি করছেন ভুসি, কাঁচা ঘাস, খড়, মাংস কাটার জন্য কাঠের গুঁড়ি ও পাটি সহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। প্রফিট ভালো হইতেছে, হ্যাঁ, প্রতি বছরই করি আমরা ব্যবসায়ী জায়গায়। আমাদের একদিন 3,000, 4,000, 5,000 টাকা ইনকাম হয় আর কি। যদি আমরা 1 লাখ টাকা ব্যয় করি তো মনে করি আমরা 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা এরকম আসে। মোটামুটি ইনশাল্লাহ চলতে পারি, আল্লাহ চালাইতে পারে। গরু হাটও জমজমাট, হাটও অনেক মানুষজন আছে, গরুওয়ালারাও খুশি, আমরাও খুশি। বিক্রি ভালো হইতেছে, ক্রেতারাও নিতেছে। দাম নিয়ে কিছুটা অসন্তোষ থাকলেও হাটের পাশেই এমন সুযোগ থাকায় পছন্দের পশুর জন্য মালা কিংবা কোরবানির প্রয়োজনীয় পণ্য কিনে নিচ্ছেন ক্রেতারা। মালাটা কিনে আমাদের গরুর গলায় পরাইতে থাকি, আমরা গরুটা খুব সুন্দর দেখা যায়। 1 কেজি ভুষির দাম 60 টাকা, এগুলা কিনে নিয়ে আমরা গরুরে খাওয়াই। এই খের 15 টাকা আটি, আমি দেশের বাড়ি বেশি 4 টাকা, 2 টাকা আটি, 15 টাকা আটি। রঙিন গরুর সাথে রঙিন মালা দেখতে সুন্দরের জন্য। রাজধানীর বিভিন্ন এলাকায় ভুসি কেজিতে 60 থেকে 70 টাকা, খড় 2 আটি 50 টাকা, হোগলা বা পাটি প্রতি পিস 180 থেকে 200 টাকা, কাঠের গুঁড়ি 250 থেকে 300 টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। মক্কায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। এদিন জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ শেষে মিনায় ফিরে পশু কোরবানি করেন হাজিরা। মাথা মুন্ডনের মধ্য দিয়ে
10 জিলহজের আনুষ্ঠানিকতা শেষ করবেন তারা। এদিকে তীব্র গরমে হিটস্ট্রোকে মারা গেছেন অন্তত 6 জন। মিনা থেকে বিস্তারিত জানিয়েছেন আরিফুর রহমান। পবিত্র হজের আজকের যেই কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম জামারায় গিয়ে পাথর নিক্ষেপ এবং পাথর নিক্ষেপ শেষ করে কিন্তু হাজিরা ছুটছেন বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলোর জন্য। তার মধ্যে অন্যতম দেখা যাচ্ছে এই জামারার পাথর নিক্ষেপ শেষ করে কিন্তু আজকের মধ্যেই কিন্তু হাজিরা মাথা মুন্ডন এবং পশু কোরবানির মাধ্যমে তাদের যে স্বাভাবিক পোশাক পরিধান করতে অর্থাৎ হালাল হয়ে যাওয়া সেই কাজটি করবেন। এবং পাশাপাশি বলা চলে যে আজকের এই দিবসে অর্থাৎ ওদেরও যেহেতু আজকে পবিত্র ঈদুল আজহার দিন, এই ঈদুল আজহা উপলক্ষে কিন্তু অনেক বাংলাদেশি হাজি যারা আছেন তারা কিন্তু দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের হজের যে বাকি কর্মসূচিগুলো আছে এই কর্মসূচিগুলো সুসম্পন্ন করার জন্য তারা দোয়া চেয়েছেন। এবং বলা চলে যে আজকের দিনের পরও আগামী আরও 2টি দিন তারা কিন্তু এই মিনাতে অবস্থান করবেন। এখানে অবস্থান করে তারা আবারও জামারায় গিয়ে 60টি করে কঙ্কর নিক্ষেপ শেষ করবেন এবং এই 60টি কঙ্কর নিক্ষেপ শেষ করার পরে অর্থাৎ শেষ দিন অর্থাৎ 12ই জিলহজ যেই কাজগুলি তাদের থাকবে তার মধ্যে অন্যতম অর্থাৎ এখান থেকে মিনা থেকে তারা কিন্তু একেবারে বিদায় নিয়ে অর্থাৎ জামারায় কঙ্কর নিক্ষেপ শেষ করে একেবারে বিদায় নিয়ে তারা মক্কাতে চলে যাবেন যে যেখানে আছেন সেখানে। এবং এরপর থেকে কিন্তু অনেকেই কিন্তু বিদায় দেওয়া শেষ করার মধ্য দিয়ে তাদের হজের আনুষ্ঠানিক কার্যক্রম সুসম্পন্ন করে নির্দিষ্ট দিন ও তারিখ অনুযায়ী তারা কিন্তু তাদের নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করবেন। আমরা জানি যে আসলে এই বছর পুরো পৃথিবী থেকে অর্থাৎ প্রায় বিশ্বের 180টি দেশ থেকে প্রায় 20 লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজে অংশ নিতে সৌদি আরবে এসেছেন। তার মধ্যে বাংলাদেশ থেকেও প্রায় 85,257 জন মুসল্লি এই বছরের হজে এসে অংশ নিয়েছেন। এবং এই হাজিরা কিন্তু আসলে এই বছরের হজের যে সার্বিক ব্যবস্থাপনা এটাতে কিন্তু এক ধরনের সন্তোষ প্রকাশ করেছেন যে বিগত বছরের চাইতেও এই বছর হজের যেই ব্যবস্থাপনা সেটি অত্যন্ত ভালো এবং চমৎকার ছিল। সব মিলিয়ে বলা চলে যে এই বছরের হজ কিন্তু অন্যান্য বছর চাইতে একটু ভিন্ন পরিবেশ হয়েছে, অর্থাৎ গরমের যে মাত্রাটা সেটা কিন্তু অন্যান্য বছর চাইতে একটু সামান্য বেশি ছিল। তারপরেও কিন্তু হাজিরা কিন্তু এতে কোনো ধরনের অসন্তুষ্টি নাই, তারা এক ধরনের তৃপ্তি নিয়ে কিন্তু তাদের হজের যে ধারাবাহিক কার্যক্রম সেটি কিন্তু সুসম্পন্ন করেছেন। মিনা থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় ভাসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সংযুক্ত আরব আমিরাতের প্রায় 20টি স্থানে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্স, জার্মানি ও স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রোববার সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় মসজিদ ছাড়াও আবুধাবি, শারজা, আল আইন, আজমান সহ 100-র বেশি স্থানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এই প্রথম ঈদুল আজহার নামাজ পড়লাম দুবাইতে। আমাদের পরিবার, আত্মীয়স্বজন, ভাই বোন, মা বাবা পরিবারকে রেখে আমরা বিদেশের মাটিতে উদযাপন করছি। একই দিন স্থানীয় সময় ভোর থেকেই কুয়েতের বিভিন্ন অঞ্চলের মসজিদে ঈদের নামাজ আদায় করতে উপস্থিত হন মুসল্লিরা। আরবি ভাষা ছাড়াও বাংলা, ইংরেজি, হিন্দি সহ বিভিন্ন ভাষায় পাঠ করা হয় খুতবা। এদিকে বৃষ্টি মাথায় নিয়ে ইউরোপের দেশ ফ্রান্সে ঈদুল আজহার নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। মোনাজাতে মুসলিম উম্মার পাশাপাশি নিরীহ গাজাবাসীর জন্য প্রার্থনা করেন তারা। স্পেনে উদযাপন করা হচ্ছে ঈদুল আজহা। আবহাওয়া অনুকূলে থাকায় স্থানীয় সময় সকাল 7:30 থেকে 8:30-র মধ্যে 2টি জামাত হয় বাংলাদেশ অধ্যুষিত লাভ পিএস এর কেন্দ্রীয় কাসিনো পার্কে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইউরোপের আরেক দেশ আয়ারল্যান্ডে পালিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে জার্মানিতে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় টেম্পল হফারফেল্ডের খোলা মাঠে। মুসলমান ভাই ভাই, বাংলাদেশিরা আমরা ভাই ভাই, সেভাবে যেন আমরা চলতে পারি। সাপ্তাহিক ছুটির দিনে ঈদ হওয়ায় দ্বিগুণ আনন্দ বেড়েছে ইতালিতে। গ্রীষ্মের শুরুতে চমৎকার আবহাওয়ায় 60টির বেশি স্থানে আদায় হয় নামাজ। মৌসুমী সাথী, সময় সংবাদ। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় উদযাপন করা হচ্ছে ঈদুল আজহা। নামাজ পরবর্তী খুতবায় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া ফিলিস্তিনিদের কল্যাণে করা হয় বিশেষ মোনাজাত।
এক বিশ্ব এক চাঁদ, তাই বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে একই সঙ্গে রমজান আর ঈদ উদযাপনে বিশ্বাস করেন তারা। তাই বিশ্বের অনেক দেশ তথা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত আদায়। রোববার সকাল 7:15 রাজধানীর পান্থপথে মুসলিম উম্মা বাংলাদেশের আয়োজনে শুরু হয় ঈদের প্রথম জামাত। একই দিনে ঈদ এবং রোজা একই দিনে পালন করাটা আমাদের জন্য উত্তম। আরাফার জায়গা একটা, তো ওইটার সাথে মিল রেখেই সিয়াম রাখা বা ইবাদত করা, ওইটা পালন করা, তারপরের দিন কোরবানি, ওই হিসাবটাই আমার কাছে সহি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। পুরো দেশ যদি আমাদের সাথে ঈদ করতো তাহলে আরো ভালো লাগতো। ত্যাগের মহিমা সবার প্রাণে ছড়িয়ে দেওয়ার ফরিয়াদ করেন তারা। দেশ জাতি মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা। এই কোরবানিটা কোনো ব্যক্তি নিজেকে বড়ত্ব প্রকাশ করার জন্য করা যাবে না, এটা করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্যই। যাতে আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসকে লাঘব করে দেয়, সেটাও আমরা দোয়া করেছি। গাজাতে আমাদের মুসলিম ভাই বোনদের তাদেরকে গায়েবী শক্তির মাধ্যমে সাহায্য করেন এবং তাদেরকে এই জালিমদের অত্যাচার থেকে মুক্ত করেন। আরবি মাসের চাঁদ দেখা গেলে সারা বিশ্বে একসঙ্গে ঈদ উদযাপনের আহ্বান জানান মুসলিম উম্মা বাংলাদেশ। ওআইসি তো এখন রেজলিউশন দিয়েছে, আমরা তো ওআইসির পার্ট, তো আমরা কেন একই দিনে সারা পৃথিবীতে মুসলিম উম্মা ঈদ পালন করব না? পরে সকাল 8:30টায় দ্বিতীয় ও 9:30টায় তৃতীয় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। দেশের আকাশে চাঁদ দেখে নয়, শত বছরের প্রচলিত রীতি অনুযায়ী চাঁদপুর, শরীয়তপুর, সাতক্ষীরা, মৌলভীবাজার, দিনাজপুরের বিভিন্ন এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের আনুষ্ঠানিকতা শুরু করেন মুসল্লিরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এবার মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েনের দাবি করেছে বিএনপি। সেন্ট মার্টিনে যেভাবে গোলাগুলি হচ্ছে এটা বাংলাদেশের জন্য হুমকি সত্ত্বেও নতজানু পররাষ্ট্রনীতির কারণে এই সরকার উদ্যোগ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাল্টা জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারো উস্কানিতে পা দেবে না বাংলাদেশ, গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর প্রয়োজন নেই। রোববার সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে সেন্ট মার্টিন সহ মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েনের দাবি করা হয়। তো সেখানে ব্যাপক সেনাবাহিনী মোতায়েন এবং নৌবাহিনী সার্বক্ষণিক সেখানে প্রস্তুত থাকবে, এটাই তো আমাদের সার্বভৌমত্বকে রক্ষার একটা কি বলে যে প্রধান দায়িত্ব, সেই দায়িত্ব সরকার পালন করছেন না। একই দিন ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যার পরও প্রতিবাদ করার সাহস পাচ্ছে না সরকার। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে এবং সেখানে আমরা যেটা পত্রিকায় দেখলাম যে যুদ্ধ জাহাজও, মিয়ানমারের যুদ্ধ জাহাজও সেখানে দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচণ্ড রকম হুমকি। একই ইস্যুতে দেশবাসীকে আশ্বস্ত করে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ কারো উস্কানিতে পা দেবে না। সেন্ট মার্টিনের পরিস্থিতি স্বাভাবিকতা শুরু করেছে বলে জানান তিনি। মির্জা ফখরুল কূটনৈতিক প্রজ্ঞা কৌশলের বাইরে গিয়ে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন। আমাদের খাদ্যবাহী যে যান নিয়মিত হয়ে গেছে, আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া করতে চাই। সেন্ট মার্টিন পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাখছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেন্সিবল কথাবার্তা বলা উচিত। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনীর সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। বিকেলে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অফ আর্টিলারি এবং কোর অফ মিলিটারি পুলিশ থেকে আনুষ্ঠানিক বিদায় নেন তিনি। প্রথমে তিনি সেনা কর্মকর্তা ও পরে সৈনিকদের সঙ্গে দরবারে মিলিত হন। এরপর প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী বক্তব্য দেন। এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। সম্প্রতি টাইগার মিউজিয়ামকে আধুনিকরণের মাধ্যমে রেজিমেন্টের ইতিহাস ও গৌরব গাথাকে একত্রিত করে একটি যুগোপযোগী বহুতল বিশিষ্ট শেখ জামাল টাইগার্স মিউজিয়াম নির্মাণ করা হয়েছে। আমি আশা করি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যগণ গৌরবময় ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে অতীতের মতো ভবিষ্যতে কোরের জন্য উত্তরোত্তর গৌরব ও সুনাম বয়ে আনবেন। আর্টিলারি কোরের প্রয়োজনীয়তা অনুধাবন করে সম্প্রতি সেনা সদরের অধীনে অ্যাডহক আর্মি এয়ার ডিফেন্স ডাইরেক্টর নামে একটি নতুন ডাইরেক্টরেট
উদ্বোধন করা হয়েছে। কর্মজীবী নারী, গৃহিণী কিংবা শিক্ষার্থীদের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইনে কেনাকাটা। আর ক্যাশলেস পেমেন্টের সঙ্গে ক্যাশব্যাক ডিসকাউন্ট কেনাকাটায় এনেছে স্বাচ্ছন্দ্য। একটি বেসরকারি গণমাধ্যমে কাজ করেন আতিয়া সুলতানা। কর্মব্যস্ত জীবনে বাজার কিংবা শপিং মলে গিয়ে কেনাকাটার সময় পান খুব কম, যে কারণে তার ভরসা অনলাইন কেনাকাটা। আর মূল্য পরিশোধ করেন কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। গ্রোসারি থেকে শুরু করে আমি সবটাই অনলাইনেই অর্ডার করে থাকি। পেমেন্টের সিস্টেমটা যেটা হচ্ছে, আমাকে ক্যাশ ক্যারি করতে হচ্ছে না, কিংবা ক্যাশ নিয়ে আমি সঙ্গে সঙ্গে হয়তো বা সরাসরি ব্যাংক পে করে দিচ্ছি কিংবা বিকাশ পে করে দিচ্ছি। তার মতো কামরুন নাহার সাদিয়াও স্বস্তি পান অনলাইন কেনাকাটাতেই। তার মতে ক্যাশলেস পেমেন্টে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট অফার এই ধরনের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য এনেছে। ক্যাশ অন ডেলিভারি দিতে পারছি, আবার দেখা যায় বিভিন্ন সময় আমি অনলাইন ব্যাংকিং থাকে কিংবা হচ্ছে বিকাশ এই ধরনের যেই পারচেসগুলো থাকে ওগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দেওয়া থাকে। শুধু কর্মজীবী নারীরাই নন, শিক্ষার্থী গৃহিণীদের মধ্যে অনেকেই এখন সময় বাঁচাতে আর বাইরে বের হবার ঝুঁকি এড়াতে কেনাকাটা করছেন অনলাইন শপগুলো থেকেই। অনলাইনে শপিংটা হচ্ছে এরকম যে আমরা মানে সময়ের স্বল্পতার জন্য বা আমরা যে কোনো ইয়ের জন্য যে আমরা হচ্ছে অনলাইনের উপর খুব বেশি ডিপেন্ড করি। দেখা যাচ্ছে ফিজিক্যাল আমার হাতে টাকা নেই, আমি বিকাশ থেকে পে করে দিলাম, আমি আমার প্রোডাক্টটা হাতে পেলাম। কষ্ট করে গরমে আসাও লাগে না, বা আমরা অনলাইনে ট্রেন্ডিং অনেক ড্রেসও পেয়ে যাচ্ছি যেটা মার্কেটে অনেক সময় পাওয়া যায় না। অনলাইন পারচেজ গুড, বিকাশ পেমেন্টে গুড কজ হচ্ছে ক্যাশব্যাকের একটা অফার থাকে। ক্রেতাদের প্রত্যাশা, দৈনন্দিন জীবনকে সহজ করা অনলাইন কেনাকাটা যেন হয় নিরাপদ ও স্বস্তিকর। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার টি-20 বিশ্বকাপের খবর। সুপার 8 নিশ্চিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঈদের দিন ভোরে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপাল। ম্যাচের আগে অনুশীলনে বেশ সিরিয়াস ছিল টাইগাররা। আর্নেসভিল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। আর্নেসভিল স্টেডিয়ামে তখনও আগের রাতের রুদ্ধশ্বাস ম্যাচের রেস্ট কাটেনি। সকাল সকাল মাঠে হাজির বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচের আগের দিন অনুশীলনে ছিলেন না সাকিব মাহমুদুল্লাহ, তাসকিন ও লিটন। গেল ম্যাচে 7 বলে 14 রানের ক্যামিও খেলা জাকের আলী অনেককে নিয়ে বেশ কিছুটা সময় কথা বললেন হেড কোচ হাথুরু সিংহে। নেপালের বিপক্ষে ম্যাচে তার কাছে কি চাওয়া সেটাই হয়তো বলে দিয়েছেন কোচ। অবশ্য জাকের হৃদয়টা পারলেও অনেকেই নিজেদের কাজটা ঠিক মতো করতে পারছেন না। বিশেষ করে বলতে হয় লিটন শান্তর কথা। তারপরও টিমমেট, কোচিং স্টাফদের পাশেই পাচ্ছেন তারা। তারা তাদের 100%টা যদি দেয় ইনশাল্লাহ, এবং তারা খুবই চেষ্টা করতেছে নিজের 100% দেওয়ার জন্য। হয়তো 2-1 রান করতে পারতেছে না, কিন্তু আমি খুব বিশ্বাস করি যে টিমমেট হিসাবে বা আমরা সবাই বিশ্বাস করি তারা খুব তাড়াতাড়ি রানে ফিরবে। নেপালকে নিয়ে হয়তো দুদিন আগেও খুব বেশি চিন্তার কিছু ছিল না, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর বড়সড় পরিবর্তন এসেছে সেই ধারণায়। ডাজন্ট ম্যাটার হু ইজ দ্য অপোনেন্ট, আমরা সবার সাথে একইভাবে খেলার চেষ্টা করব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন একটা ম্যাচ হারের পর অনুশীলন করেনি নেপাল। সংবাদ সম্মেলনে আসা দলের কোচও তখনও ভুলতে পারেননি ম্যাচটা। Fight till the end, cross the line. At least we'll go back to proud moment of crossing and then probably thinking about ifs and buts of other games. But yes, we want to put up a show. টি-20তে দুই দলের একবারই দেখা হয়েছে, সেটাও 10 বছর আগে চট্টগ্রামে। বাংলাদেশ সুপার 8-এ এক পা দিয়েই রেখেছে, তারপরও রয়ে গেছে কিছু যদি কিন্তু। তবে নেপালের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেলে কোনো সমীকরণের মারপ্যাচ ছাড়াই টাইগাররা পা রাখবে সুপার 8-এ। তাকিয়ে থাকতে হবে না শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ম্যাচের দিকেও। শান্তরাও নিশ্চয়ই সেই লক্ষ্য নিয়ে মাঠে নামবে নেপালের বিপক্ষে। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এবার বাবা দিবসের খবর। বাবা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। বাবা মানেই প্রশস্ত বটবৃক্ষ, শত আবদার আর এক নির্মল শান্তি। রাগ, গাম্ভীর্য আর শাসনের অন্তরালে লুকিয়ে থাকে এক স্নেহময় মানুষ। এবার কোরবানির ঈদের সঙ্গে মিশেছে বাবা দিবসের আমেজ। চন্দ্রিমা চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। প্রিয় বাবা, কেমন আছো? এই প্রশ্নের উত্তর জানতেই হয়তো লেখা হচ্ছে খোলা চিঠি, তবে আজ জানা নেই প্রাপকের ঠিকানা। ছোটবেলায় মা হারানো ফামিহা খড়কুটোর মতো আঁকড়ে ধরেছিল একমাত্র সম্বল বাবাকে। এই দে সেই সম্বলও হারিয়েছে তার। তাই তো স্মৃতির পাতা ঘেঁটে আরেকবার ছুঁয়ে দেখা। বাবা হচ্ছে ওয়েট করতে, যতক্ষণ আমি নাচতাম, যতক্ষণ পর্যন্ত গোসলে চলে গেল, আমি খাও নাই কেন, তুমি না আসলে খাবো না। একটা বাচ্চার জীবনে একটা বাবার থাকাটা যে কি গুরুত্বপূর্ণ, সেটা আমি যতই স্বাধীন হয়ে যাই, যতই নিজের কাজে নিজে করি,
গাবতলী বাস টার্মিনালে অপেক্ষা করা ফাইজার গল্পটা একটু ভিন্ন। জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকলেও ঈদে ঘরে ফেরার বাসের টিকিট না পাওয়ায় সুদূর বগুড়া থেকে বাবা এসেছেন মেয়েকে নিতে। আমি বাস পাচ্ছি না, আব্বুর টেনশন, আব্বু বগুড়া থেকে এসে আমাকে নিয়ে যাচ্ছে, এটা একটা বড় সাপোর্ট না? যত রাতই হোক দেখা যাবে যে আপনার অপেক্ষা করবে, দেন যাব, আগায় নিয়ে যাবে। বাবা ছাড়া তো একজন ছেলের কত কিছু সহ্য করতে হয়, সেটা আসলে যার বাবা নেই সেই বুঝবে। বাবারা খুব সাধারণ, তারা মিশে থাকেন এই শহরের ভিড়ের সঙ্গে, কখনো বাজারের ব্যাগ হাতে, কখনো বা আটকে থাকা জ্যামে। তারা নীরবে আলো ছড়ান সকালের প্রথম সূর্যের মতো। বাবা কখনো হার না মানা এক জীবনযোদ্ধার নাম। তাদের কাজ যেন লোহার চেয়েও শক্ত। তাই তো কবি বলেছেন, বাবার হাতে খুলল মোদের জীবন পাখা, বিশ্বটাকে প্রথম মোদের বাবার চোখে দেখা। সেই বাবাদের উদ্দেশ্যেই আকাশে উড়ুক সব খোলা চিঠি, বলা হোক বাবা তোমায় ভালোবাসি। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেষ মুহূর্তের বেচাকেনায় ফাঁকা রাজধানীর পশুর হাট। লাভ ক্ষতির হিসাব না করেই লোকসান আতঙ্কে বিক্রি করছেন ব্যাপারীরা। দাম পড়তির আশায় হাটে হাটে ঘুরছেন ক্রেতা। এবং ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, 5 স্তরের নিরাপত্তা বলয়। সৌদি আরব সহ দেশে দেশে ঈদ উল আজহা উদযাপন, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে জামাত। এই ছিল সময় সংবাদে। বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ছোয়া খন্দকার। ধন্যবাদ ইনান। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।